পেট্রোল অনেকদিন আগেই সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে। সে যে আবার কবে 100-র নিচে নামবে বা আদৌ নামবে কিনা সেটা কিন্তু বলা খুব কঠিন। তাই যারা নিয়মিত অনেকটা করে বাইকে ট্রাভেল করেন তারা একটা পরিবর্তনের কথা ভাবছিলেন যে যদি ইলেকট্রিক ভেহিকেল নেওয়া যায় তাহলে হয়তো তাদের নিত্য যে পেট্রোলের খরচ সেটা কিছুটা লাগাম দেওয়া সম্ভব হবে। এখন একটা পেট্রোল বাইক আর ইলেকট্রিক বাইক খরচের দিক থেকে কে কোথায় দাঁড়িয়ে সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, আগে দেখে না থাকলে দেখে নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব জ্বালানির কথা যদি ধরেন তাহলে ইলেকট্রিক ভেহিকেল কিন্তু অনেক সাশ্রয়ী, কিন্তু সমস্যাটা হলো ইলেকট্রিক ভেহিকেল এখন কমার্শিয়ালি তার ফার্স্ট জেনারেশনে, তার আরও অনেক উন্নতি প্রয়োজন। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল সবার জন্য নয়, তার কিছু কিছু খামতি বা সীমাবদ্ধতা রয়েছে। যারা ইলেকট্রিক ভেহিকেল কিনবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই এই খামতি বা সীমাবদ্ধতার কথাটা আগে জেনে নিন। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পেট্রোল, ডিজেল বা সিএনজির তুলনায় ইলেকট্রিক ভেহিকেলের জ্বালানির খরচ কিন্তু অনেকখানি কম। এই কারণেই সারা বিশ্ব জুড়ে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল সমাদর পাচ্ছে। তবে আজকে আমাদের আলোচনার ফোকাস থাকবে মূলত ইলেকট্রিক বাইকের ওপরে। ইন্ডিয়াতে এখন 1 লিটার পেট্রোলের দাম 100 টাকার উপরে। একটা সাধারণ বাইক মোটামুটি 50 কিলোমিটার সার্ভিস দিতে পারে, তো সেই জায়গায় একটা বাইক যদি 100 কিলোমিটার যায় তাহলে তার 2 লিটার পেট্রোল লাগবে। 2 লিটার পেট্রোলের দাম হচ্ছে ধরা যাক 200 টাকা। তার ইঞ্জিন অয়েল বা মোবিলের খরচ রয়েছে, আর টুকটাক কিছু খরচ ধরে আমরা আরও 20 টাকা যোগ করে দিলাম। অর্থাৎ 100 কিলোমিটার একটা পেট্রোলের বাইক যদি ছোটে তাহলে তার 220 টাকা খরচ হয়। সেই জায়গায় একটা ইলেকট্রিক বাইক 100 কিলোমিটার ছুটতে 3 থেকে 3.5 ইউনিট ইলেকট্রিক খরচা করে। আমরা ধরে নিলাম 4 ইউনিট। ইলেকট্রিকের ইউনিট পিছু দামটাকে আমরা একটু বাড়িয়েই ধরলাম, ধরে যাক 10 টাকা প্রতি ইউনিট। তাহলে 4 ইউনিটের জন্য 40 টাকা খরচা হচ্ছে। ইলেকট্রিক ভেহিকেল কিনলে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে সময় সময় এর যে ব্যাটারি রিপ্লেসমেন্ট তার খরচ। তার দরুন আমরা 10 টাকা আগে থাকতেই এর সঙ্গে যোগ করে দিলাম। 100 কিলোমিটার একটা ইলেকট্রিক বাইক চালাতে খরচ হচ্ছে 50 টাকা, আর সেটা পেট্রোল বাইকের ক্ষেত্রে খরচা হচ্ছে 220 টাকা। তফাৎটা কিন্তু এইটুকু নয়, অনেকখানি। এই বিষয়টার কারণে কিন্তু ইলেকট্রিক বাইক বা বিশেষত ইলেকট্রিক ভেহিকেল এত সমাদর পাচ্ছে। এই তথ্যটা যেমন সত্যি, তেমনি ইলেকট্রিক ভেহিকেলের অনেক খামতি রয়েছে। সেই খামতিগুলোর জায়গা দেখে নিয়ে তবেই আপনাকে ডিসিশন নিতে হবে যে হ্যাঁ আপনার জন্য ইলেকট্রিক ভেহিকেল ঠিকঠাক কিনা। ইলেকট্রিক বাইকের সীমাবদ্ধতার অন্যতম জায়গা হচ্ছে তার টপ স্পিড বা পিক আপ। দিনে দিনে বিষয়টার অনেকটাই উন্নতি হয়েছে বা ভবিষ্যতে আরও হবে, কিন্তু একটা পেট্রোল বাইকের তুলনায় ইলেকট্রিক বাইকের যে টপ স্পিড বা পিক আপ তুলনামূলকভাবে অনেকটাই কম। আপনি বাজারে এন্ট্রি লেভেলের যত ইলেকট্রিক স্কুটার দেখতে পাবেন বাস্তবে তাদের টপ স্পিড 60 কিলোমিটারের নিচে, এবং সেই 60 কিলোমিটার প্রতি ঘন্টার যে টপ স্পিড সেটা পৌঁছতে কিন্তু এই স্কুটারটাকে সময় দিতে হয় কিছুটা। পেট্রোল বাইক কিন্তু অনেক দ্রুত টপ স্পিডে পৌঁছে যেতে পারে। ইলেকট্রিক মোটর বাইকের যে সমস্ত মডেল রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা কিন্তু 100 কিলোমিটার উপরে টপ স্পিড দিতে পারে, কিন্তু তার দামগুলো তুলনামূলকভাবে অনেকটাই বেশি। আমি রিসেন্টলি বেশ কয়েকটা ইলেকট্রিক স্কুটার এবং মোটর বাইকের একটা টেস্ট ড্রাইভ দিয়েছি বলতে পারেন। তাতে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, যাদের টপ স্পিড তুলনামূলক বেশি তাদের ক্ষেত্রে সমস্যাটার জায়গা হচ্ছে একটা কন্ট্রোলের অসুবিধা। ইলেকট্রিক ভেহিকেলের এই কন্ট্রোলটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হতে কিন্তু আপনার একটু সময় লাগবে। মানে আমি বলতে চাইছি যে সমস্ত ইলেকট্রিক স্কুটার বা বাইকের টপ স্পিড তুলনামূলকভাবে বেশি, আপনি দেখবেন তার যে থ্রটেলটাকে যদি আপনি টানেন তাহলে দেখবেন তার স্পিডটা এতটাই দ্রুত বেড়ে যাচ্ছে, গাড়িটার ওজনটা তো কম, তখন আপনার মনে হবে যে গাড়ির পিছনের চাকা রয়ে যাবে, সামনের চাকা হয়তো উপরে উঠে যাবে। এইরকম একটা অনুভূতি আপনার হবে। আপনার অনেক সময় ভয় হবে থ্রোটেলটাকে টানতে। এই ব্যাপারটা কিন্তু আমার মনে হয়েছে। এর সঙ্গে যে ব্যাপারটা জুড়ে রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিনের ক্ষমতা। একটা পেট্রোল বাইকের ইঞ্জিন কিন্তু অনেকটাই শক্তিশালী হয় ইলেকট্রিক বাইকের তুলনায়। যদিও ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে ইঞ্জিন থাকে না, আসলে একটা মোটর থাকে। অ্যাভারেজ ইলেকট্রিক বাইকগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই 1000 ওয়াটের কাছাকাছি মোটর থাকে। এই যে পিক আপ, টপ স্পিড বা ব্যালেন্সের একটু অসুবিধার কথা বলছিলাম, এটার জন্য কিন্তু মোটর দায়ী। ট্রাফিক রুল যদিও বলছে একটা মোটর বাইকে 2 জনের বেশি চাপা উচিত নয়। আমরা কিন্তু অনেক সময় পাড়ার রাস্তায় বা এমার্জেন্সিতে 3 জন বা 4 জনও কিন্তু পেট্রোল গাড়ি করে অনায়াসে ট্রাভেল করে ফেলতে পারি, কিন্তু ইলেকট্রিক বাইক বা স্কুটারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু সমস্যার। কিন্তু ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে 2 জনের জায়গায় 3 জন চাপলে বা যে 2 জন ব্যক্তি বসেছেন তারা যদি খুব ওজনে একটু ভারী হন তাহলে সোজা রাস্তায় তো গাড়ি ঠিকঠাক চলবে, কিন্তু যদি স্লোপ হয় বা ঢাল হয়, ঢালে উঠতে গিয়ে কিন্তু যথেষ্ট বেগ পেতে হতে পারে। ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে কিন্তু এই ওভারলোডটা করলে একেবারে চলবে না। পেট্রোল বাইকের ক্ষেত্রে ওভারলোড হলে তার একটা এফেক্ট ইঞ্জিনের উপর থাকে, কিন্তু ইনিশিয়ালি তার কোনো এফেক্ট আমরা দেখতে পাই না সেভাবে। সেটা লং রানেতে বা লং টার্মে গিয়ে হয়তো একটা সমস্যার কারণ হতে পারে।
কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে আপনি যদি ওভারলোড করেন ইনস্ট্যান্ট কিন্তু আপনার মোটরের উপর একটা এফেক্ট থাকবে, একটা হার্স এফেক্ট থাকবে। তাই ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে ওভারলোড ব্যাপারটা কিন্তু একেবারেই হবে না, একেবারেই চলবে না বলতে পারেন। এইবার আসি ব্যাটারির কথায়। বাইক বা স্কুটার বলুন বা ওভারঅল ইলেকট্রিক ভেহিকেল, এর প্রাণ শক্তি হচ্ছে ব্যাটারি। ব্যাটারিটাই এর বলতে পারেন সুবিধের জায়গা, আবার অসুবিধের জায়গাও বটে। তবে খুব শিগগিরই যারা একটা ইলেকট্রিক বাইক নেবেন বলে ভাবছেন তারা অবশ্যই কিন্তু লিথিয়াম আয়নওয়ালা মডেল নেবেন। লিড অ্যাসিড ব্যাটারি বা আমরা যাকে জল ব্যাটারি বলি, যে সমস্ত মডেল রয়েছে সেই সমস্ত মডেলের দাম তুলনামূলকভাবে কম হলেও কিন্তু আপনি অ্যাভয়েড করবেন। এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল, এর সঙ্গে কিন্তু অনেকগুলো সমস্যা জড়িত রয়েছে। প্রথমত লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা হচ্ছে এর চার্জিং টাইমটা অনেকটাই কম, 3-3.5 ঘন্টা এটা ফুল চার্জ হয়ে যাবে। লিড অ্যাসিড ব্যাটারি ফুল চার্জ হতে প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় নিয়ে নেয়, যেটা কিন্তু আজকের জামানা অনেকখানি সময় বলতে হবে। শুধু তাই নয়, লিথিয়াম আয়ন ব্যাটারির লাইফ সাইকেলটা অনেক বেশি হয়। একটা লিথিয়াম আয়ন ব্যাটারিকে প্রায় 1500 বার চার্জ করানো যাবে, সেই জায়গায় একটা লিড অ্যাসিড ব্যাটারির চার্জিং সাইকেল হচ্ছে মাত্র 400 বার। এই ব্যাটারি বা চার্জিং সংক্রান্ত আর একটা বড় সমস্যা রয়েছে কিন্তু শহরের মানুষদের জন্য। যারা শহরে বহুতল আবাসনে থাকেন তাদের হয়তো বেসমেন্টে একটা পার্কিং লট রয়েছে, কিন্তু পার্কিং লটে ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক বাইক চার্জ করার কোনো পয়েন্ট নেই। তাহলে তার সলিউশন কি? আমরা তখন চিন্তা ভাবনা করি পার্কিং লটে গাড়িটা থাক, ব্যাটারিটাকে খুলে নিয়ে গিয়ে আমরা রুমেতে চার্জ করে নেব। লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এটা খুব সহজ। আপনি সিটটা খুলবেন এবং তা থেকে ব্যাটারিটা বেরিয়ে আসবে এবং তাতে একদম মেকানিজম দেয়াই থাকে যাতে করে আপনি খুলে আলাদা করে তাকে চার্জ করতে পারেন। লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এটা অত সহজে সম্ভব নয়। আপনাকে আলাদা করে কোনো জোগাড় লাগাতে হবে যাতে করে আপনি এটাকে চার্জ করতে পারেন খুলে। কিন্তু সমস্যা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারির ওজন এতটা ভারী যে সেটাকে নিয়ে আপনাকে বহুতলের ওপরে যাওয়া আপনার রুমে, সেটা কিন্তু বেশ চিন্তার। কারণ একটা লিড অ্যাসিড ব্যাটারির ওজন প্রায় 60 থেকে 70 কেজি হয়ে থাকে। এটা কিন্তু বেশ বয়ে নিয়ে যাওয়ার পক্ষে ভারী, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া লিড অ্যাসিড ব্যাটারি যে সমস্ত বাইকে লাগানো থাকে তার ওজন অনেকটা বেড়ে যায়। দেখা যায় একটা ব্যাটারির ওজন হচ্ছে 60-70 কেজি, আবার গাড়িটার ওজন হচ্ছে 30-40 কেজি। সব মিলিয়ে 100 বা 110 কেজি ওজন হয়ে যায় একটা ইলেকট্রিক গাড়ির, যেটা কিন্তু একটা ইলেকট্রিক যে বাইক তার পক্ষে অনেকটাই বেশি। সেই জায়গায় আপনার বাইকে যদি লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে তাহলে বাইকের ওজন কিন্তু অনেকটা কম হবে। সব মিলিয়ে আমার বক্তব্য যে লিড অ্যাসিডওয়ালা ব্যাটারি নয়, লিথিয়াম ব্যাটারিকে প্রেফারেন্স দিন। ইলেকট্রিক ভেহিকেল যেহেতু ব্যাটারি অপারেটেড, একে বলা হচ্ছে পরিবেশ বান্ধব। যদিও বাস্তবে এটা কতটা পরিবেশ বান্ধব, এবং শুধু তাই নয়, এর যে ব্যাটারির উৎপাদন তার একটা অন্ধকারাচ্ছন্ন দিক রয়েছে। খুব শিগগিরই এটার উপর একটা ভিডিও বানানোর ইচ্ছা রইল। নেক্সট যে সমস্যাটা আমরা ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে দেখতে পাই সেটা হচ্ছে সার্ভিস নেটওয়ার্কের অভাব। আপনি হয়তো দেখবেন 30 কিলোমিটার বা 50 কিলোমিটার ছাড়া ছাড়া একটা ইলেকট্রিক বাইকের শোরুম রয়েছে। আর আমরা পেট্রোল গাড়ির ক্ষেত্রে যেমন রাস্তার পাড়ার মোড়ে মোড়ে মেকানিক পেয়ে যাই, ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে কিন্তু সেটা পাবো না। তার ফলে কী হবে, মেজর কোনো সমস্যা হলে আপনাকে কিন্তু গাড়িটাকে উঠিয়ে নিয়ে সেই শোরুমে যেতে হবে তাকে রিপেয়ার করার জন্য। তবে একই সঙ্গে এটাও কিন্তু ঠিক, ইলেকট্রিক বাইক খারাপ হয় অনেক কম, এর রক্ষণাবেক্ষণের খরচও কিন্তু পেট্রোল বাইকের তুলনামূলকভাবে কম। দেখুন, ব্যাটারি নিয়ে কথা বলতে গিয়ে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে গিয়েছে, সেটা হচ্ছে ব্যাটারির দাম। সেটা বাইক হোক বা আরও বড় গাড়ি, ইলেকট্রিক ভেহিকেলের যে প্রাণ শক্তি সেটা তো ব্যাটারি। এর ব্যাটারিটা সময় সময় চেঞ্জ করতে হয়, 3 বছর 4 বছর যার যেরকম ওয়ারেন্টি থাকে বা লাইফ সাইকেল থাকে। এখন বাইকের কথাই ধরি, এখন ধরুন 4 বছর পর আপনার ব্যাটারি যখন খারাপ হয়ে গেল, আপনি যখন সেটাকে রিপ্লেস করতে যাবেন, আপনাকে এককালীন ওই যে 25,000 বা 30,000 টাকা বার করতে হবে, তখন কিন্তু সেটা একটা বিরাট হেডেকের ব্যাপার হয়ে যাবে। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যিনি এককালীন 25,000 টাকা বার করে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন, সেটা দিয়ে হয়তো সারাটা জীবন কাটিয়ে দিলেন। সেই জায়গায় এককালীন একটা 25,000 টাকা ব্যাটারি রিপ্লেসমেন্টের জন্য বার করা, এটা কিন্তু আমাদের মতো দেশে মুখের কথা নয়। হ্যাঁ, আপনি যদি জ্বালানির খরচ হিসেব করেন সেই জায়গায় কিন্তু 25,000 টাকা কিছুই নয়, কিন্তু তাহলে এককালীন বার করতে হচ্ছে, তো এটা কিন্তু একটা চিন্তার কারণ অবশ্যই। ইলেকট্রিক বাইক বলুন বা কার, একে বলা হয় প্রি প্ল্যান্ড ভেহিকেল, অর্থাৎ যাদের ঘোরাঘুরিটা অ্যাকর্ডিং টু প্ল্যান হয়, ইলেকট্রিক গাড়ি কিন্তু তাদের জন্য। মানে ধরুন আপনার এমন কাজ, আপনি প্রত্যেক দিন 20 থেকে 40 কিলোমিটার বাইকে ট্রাভেল করেন, সেই জায়গায় একটা ইলেকট্রিক বাইক নিলে আপনার জ্বালানির খরচ কিন্তু অনেকখানি কমবে। তো একই সঙ্গে আবার আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনার কাজ যদি এমন হয় কোনো দিন 20 কিলোমিটার, তো অন্য দিন 120 কিলোমিটার, এরকমটা হলে হবে না কিন্তু। কারণ আপনার ইলেকট্রিক বাইকটা কেনার সময় হয়তো আপনাকে বলা হয়েছিল 100 কিলোমিটার সার্ভিস দেবে,
আলটিমেটলি কিছুদিন চালানোর পর আপনি হয়তো দেখছেন 70 বা 80 কিলোমিটার সার্ভিস দিচ্ছে। আপনি অতখানি দূরত্ব কিন্তু ট্রাভেল করতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি লং ডিস্টেন্স রান করতে চাইলে আপনাকে আগে থাকতে তার খবর থাকতে হবে এবং ব্যাটারিটা কিন্তু চার্জ করে রাখতে হবে। হুট করেই আজকে একটা এমার্জেন্সি এলো আর আপনি একটা লং ডিস্টেন্স ট্রাভেল করবেন, ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব নয়। আমরা রিসেন্টলি বেশ কয়েকটা ক্ষেত্রে দেখলাম যে ব্যাটারি থেকে আগুন ধরে গিয়েছে। বলা হচ্ছে ওভারহিটিং বা শর্ট সার্কিটটা একটা কারণ হতে পারে। ইলেকট্রিক ভেহিকেল কিনলে এটা একটা চিন্তা অবশ্যই আমাদের মাথায় থাকবে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে এটার ক্লিয়ার কাট কোনো সলিউশন বা অল্টারনেটিভ ওয়ে হয়তো নেই, কিন্তু এটা চিন্তা হিসেবেই হয়তো আমাদের মাথায় রয়ে যাবে। আগেও যেটা বলছিলাম যে ইলেকট্রিক ভেহিকেল এখন তার ফার্স্ট জেনারেশনে রয়েছে। মানে আমি বলতে চাইছি, আমাদের যে কনভেনশনাল ফুয়েলে চলা গাড়ি, তাকে রিপ্লেস করার মতো জায়গায় এখনও এসে উঠতে পারেনি ইলেকট্রিক ভেহিকেল। যাই হোক, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটু কষ্ট করে লাইক বাটনটা প্রেস করে দেবেন। আর আমাদের চ্যানেলে এরকম ভিডিও আসতেই থাকে। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে অল করে দেবেন। এন্ড স্ক্রিনে আমাদের অন্য দুটো ভিডিও দেওয়া রইল, আগে যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন।